সামনে বিশাল ধানক্ষেত। ধানক্ষেতটা কেবল সামনেই নয়, বরং পিছনেও বিশাল মাঠ। সেই মাঠ জুড়ে সবুজ ধানের জমি, গ্রামের রাস্তা। তবে এই রাস্তাটা এখনো পাকা করা হয়নি, কাঁচা আছে এখনো। নিলয় রাস্তার পাশে তার দামি প্রাইভেট কার রেখে নেমে দাঁড়িয়েছে। গাড়ির দরজা আটকে রাস্তার কিনারাতে এসে দাঁড়িয়েছে নিলয়। গায়ে কালো কোট, ভেতরে সাদা শার্ট ও পায়ে সাদা কেটস। প্যান্টটা পায়ের গোছা থেকে একটু ছোট করা, এটা নিলয়ের স্টাইল। প্যান্টের নিচের অংশ সে গোছা থেকে বেশ কিছুটা ছোট করে পরে থাকে। নিলয়ের দামি গাড়িটির নাম হলো ল্যাম্বরগিনি হুরাকান ইভো। বেশি দামি গাড়িটি সে নিজেই চালিয়ে এসেছে। 17 বছর পর সে গ্রামে এসেছে। ওর গাড়িটা রাস্তার এক পাশে কিনার ঘেঁষে থাকলেও যেন রাস্তাটা অনেকটাই দখল করে আছে, কারণ রাস্তাটা অনেকটাই চিকন। অবশ্য নিলয়ের এখানে দাঁড়ানোর পিছনে দুটো কারণ। নিলয় যে সাইডে দাঁড়িয়ে আছে সেই সাইডে একটা বট গাছ আছে। এই বট গাছটা নিলয়ের বাবা লাগিয়েছিল, আর সেই বট গাছ সোজা সামনে যত দূর দেখা যায় তত দূর নিলয়ের জমি ছিল। ছিল বলতে এখন নেই। রাস্তা দিয়ে যে যাচ্ছে সেই নিলয়ের দিকে তাকিয়ে থাকছে। কোট টাই পরা কোনো মানুষকে সহজে দেখা যায় না গ্রামে। নিলয় তো আবার দামি গাড়ি নিয়ে এসে হাজির। আরেকটা কারণ হলো গাড়ি আর যেতে পারবে না, রাস্তাটা চিকন। ছোট গরুর গাড়ি যাওয়ার মতো রাস্তা। নিলয় দাঁড়িয়ে প্রকৃতি দেখছে। হঠাৎ নিলয় একটা মেয়ের গলা শুনতে পেল। এই যে মিস্টার, আপনার গাড়িটা সরান, আমরা যেতে পারছি না। নিলয় ঘুরে তাকায়। কয়েকটা মেয়ে গরুর গাড়িতে বসে আছে। একজন গাড়োয়ান গাড়িটা চালাচ্ছে। নিলয় কারোর দিকে না তাকিয়ে বলে, গাড়ি সরানোর মতন জায়গা নেই, আপনি উল্টো চলে যান, নয়তো পায়ে হেঁটে বাকি পথ চলে যান। নিলয়ের কথা শুনে সেই মেয়েটা চিল্লিয়ে বলে উঠল, ওই কি বললেন আপনি? আমরা ফিরে যাব মানে কি? আপনি ফিরে যান। কত সাহস আমাদের কিনা বলে ফিরে যেতে, এত বড় সাহস? নিলয় এবার সবগুলোর দিকে তাকায়। একটা মেয়ে গরু তাড়ানোর লাঠি হাতে নিয়ে নিলয়ের সামনে বেশ কিছুটা দূরে এসে দাঁড়ালো। নিলয় মেয়েটির দিকে তাকায়। মেয়েটির হাতে লাঠি ঘোরাতে থাকে। নিলয় বলে, মেয়ে মানুষ সবসময় নিজে থেকেই ঝগড়া করবে, আমি মেয়েদের সাথে ঝগড়া করি না। মেয়েটা এবার আরো রেগে যায়। এবার যেন নিলয়ের আর রক্ষায়নি। নিলয়ের দিকে এগিয়ে এসে সে বলে, ছেলে হয়েছেন তো নিজেকে কি ভাবেন? মহাপুরুষ। ভালোভাবে বলেছি গাড়ি সরাতে, আপনি প্রত্যুত্তরে কি বললেন? ঝগড়া আপনি নিজেই শুরু করেছেন। আমি অচেনা কারোর সাথে কথা বলি না, বিদায় হন। এই অনুহি এতটা সস্তা না যে অচেনা কারোর সাথে কথা বলবে। ভালোভাবে বলছি গাড়ি সরান, আমরা যাব। গাড়ি এক সাইডেই রাখা, আর কোনো জায়গায় নেই। যেতে হলে নেমে হেঁটে যান। আর আপনাদের 2 টাকার গাড়ির জন্য আমি আমার গাড়ি সরাতে পারবো না। ওই, আপনি কিন্তু অপমান করছেন। নেহাত ভালো মেয়ে বলে এখন আপনাকে কিছু বলিনি। তাই নাকি? তা কি করবেন? এইটুকু বাচ্চা একটা মেয়ে আমার সাথে আসছেন ফাইট করতে? যাও পিচ্ছি, বাসায় গিয়ে মায়ের আঁচল ধরে আইসক্রিম বায়না করো, যত সব। তোকে তো আমি কি করব? পিচ্চি বলিস আমাকে? তোর এত বড় সাহস আমাকে পিচ্চি বলা? ওরে বাপরে, একটু আগে কে যেন বলল ভালো মেয়ে, এখন দেখি ভদ্রতাও জানে না। তুই করে বলছে বাচ্চা মেয়ে। ক্লাস 5-এর মেয়ে এসে ঝগড়া করে। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, বয়স 18, আমি বাচ্চা না। অনুহির কথা শুনে নিলয় হেসে দেয়। নিলয়ের হাসি দেখে অনুহির গা জ্বলতে থাকে। অনুহির বান্ধবীরা চলে এসেছে ওর পেছনে। অনুহির মুখ লাল হয়ে গেছে। এমনিতেই মেয়েটা বেশ ফর্সা, চোখ দুটো আরো সুন্দর। কাজল না দিলেও কালো দুটো হরিণের চোখ যেন। কথা বলার এক্সপ্রেশন যেন ক্রাশ খাওয়ার মতো অবস্থা। নিলয় হাসতে হাসতে বলে, কোথা থেকে যে আসে এসব বাচ্চারা, চকলেট কিনে দিব। যাও বাসায় যাও। দেখুন, আপনাকে কিন্তু আমরা সত্যি সত্যি মারবো। আহারে, ওকে মারো, আসো, হয়ে যাক 2 হাত। নিলয়ের কথা শেষ হতেই অনুহি আর তার বান্ধবীগুলো রাস্তা থেকে হাতে ধুলো মুঠ করে তুলে নিল। তারপর নিলয়ের গাড়ির দিকে 1 মিনিট ধরে ছুটতে থাকে। অনুহিদের গরুর গাড়ির বাহন গরু একটু আগেই গোবর দিয়েছে। ওরা সবাই গোবর হাতে তুলে নিয়ে গাড়ির উপরে ছুঁড়ে মারতে থাকে। ওদের কাজ এতটাই দ্রুত ছিল যে নিলয় কিছু বলতেই পারল না।
ওরা কাজ মিটিয়ে দৌড়াতে থাকে। মেয়ে দাঁড়াও বলছি, গাড়ি কি অবস্থা করেছো তুমি? নিলয় অনুহির পিছনে চিৎকার করতে করতে ছুটতে থাকে। অনুহি দৌড়াচ্ছে আর পেছনে তাকাচ্ছে। হঠাৎ অনুহির পা হড়কে যায় রাস্তায় থাকা ছোট্ট গর্তের কারণে। অনুহি রাস্তার উপর পড়ে যাচ্ছিল। ঠিক তখনই নিলয় অনুহির হাত খপাত করে ধরে নিল। অনুহির হাতে চিকন কাঠের চুড়ি ছিল। নিলয় চুড়ির উপরে অনুহির হাত ধরতেই চুড়িগুলো পটপট করে ভাঙতে শুরু করলো। একটা চুড়ি অনুহির হাতে লেগে কেটেও যায়। অনুহি বলে, আমার হাত ছাড়ুন বলছি, হাতে লাগছে আমার, চুড়িগুলো ভেঙে ফেললো রে। ওরে কে কোথায় আছিস? আমার চুড়িগুলো বাঁচা, এই পজ্জার ছেলের থেকে আমাকে বাঁচা। গাড়ির কি অবস্থা করেছো তুমি? আমার গাড়ির 12টা বাজিয়ে পালানো হচ্ছে। হাত ভেঙে দেবো এবার। গাড়ি পরিষ্কার করে তারপর যাবা। আমাকে ছেড়ে দিন বলছি, না হলে আমার মামা এসে আপনাকে মেরে ফেলবে বলে দিলাম। চিকনা মেয়ে, এত লাফানো কেন? আমি চিকনা না, আপনি হাতি একটা। ওরে হাতি মশাকে মেরে ফেললো রে। কি? আমি হাতি? তুমি চামচিকা। হাত ছাড়ুন বলছি। অনুহি কথাটা বলেই জোরে জোরে হাত টানতে থাকে। নিলয় যদি ছাড়ে ধপ করে অনুহি মাটিতে পড়বে। নিলয় সেটা বুঝতে পেরে বলল, আচ্ছা ছেড়ে দেব। হ্যাঁ ছাড়ুন ছাড়ুন। আচ্ছা ছেড়ে দিলাম হাত। নিলয় কথাটা বলেই হাত ছেড়ে দিল অনুহির, আর সাথে সাথেই অনুহির ধপ করে ধুলোর ভেতরে পড়ল। নিলয় হো হো করে হেসে উঠল। নিলয়ের শয়তানি হাসি দেখে অনুহি আরো রেগে যায়, কিন্তু এখন সে আর দেরি করে না, দৌড়ে পালিয়ে যায়। নিলয় মেয়েটার পালানোর দিকে তাকিয়ে থাকে কিছু সময় ধরে। তারপর ঘুরে গাড়ির দিকে তাকালো। গাড়ির অবস্থা দেখে জোরে একটা নিঃশ্বাস ফেললো। তারপর পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন করলো। তারপর ফোন হাতে নিয়ে সেটা দেখতে দেখতে এগিয়ে যেতে থাকে। নিলয় আসলে একটা ঠিকানা গুগল ম্যাপে সার্চ করে হাঁটছিল। সে ঠিকানা অনুসারে কিছু দূর হেঁটে যেতেই পাকা রাস্তা পেল। পাকা রাস্তার ডান পাশ সোজা হাঁটলেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবে, কিন্তু হাঁটতে হবে 20 মিনিট ধরে। নিলয় হাঁটা ধরে। ওদিকে অনুহি ভ্যানের পিছনে বসে আগ চিবাতে চিবাতে বাসায় ফেরে। মেজাজ এত খারাপ, কোথাকার কোন অপরিচিত ছেলে গ্রামে এসে ঝামেলা করলো। অনুহির এতটাই রাগ হচ্ছে যেন মন চাচ্ছে ছেলেটাকে পারলে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারলে বেশ ভালো হতো। নিলয় হাঁটতে হাঁটতে একটা 5তলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। ওর ফোনের লোকেশন এটাই স্টপ করা ছিল। নিলয় বাড়িটার সামনে এসে বাড়ির দিকে তাকালো। বাড়ির সামনে পাকা রাস্তা, তার এক পাশে বিশাল বাড়ি, আর এক পাশটাতে বিশাল পুকুর। সেই পুকুরের ওপরে একটা বাঁশের মাচা করা, যেটার মাধ্যমে পুকুরে মাছের খাবার দেওয়া হয়। নিলয় বাড়িটার দিকে তাকিয়ে জোরে একটা শ্বাস ছাড়লো। তারপর প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় বাড়ির গেট খোলার শব্দ শুনতে পেল নিলয়। এই বাড়ির ছোট কর্তা মিস্টার ফরহাদ সাহেব বের হচ্ছে। নিলয়কে দেখে তাকিয়ে থাকে। গ্রামে এমন কোট টাই পরা লোকজনকে খুবই কম দেখা যায়। কাকে চাই? সালাম নিবেন। আমি আসলে ঢাকা থেকে আসছি। জি, কিছু বলার আছে কি? এটা কি নিলয়ের বাড়ি? মানে নিলয় থাকে এখানে? নিলয়ের করা প্রশ্নে ফরহাদ সাহেব ভ্রু কুঁচকে তাকায়। নিলয় ভদ্রতার হাসি দেখায়। ফরহাদ সাহেব পাল্টা প্রশ্ন করে, তুমি নিলয়ের কি হও? আমি নিলয়ের বন্ধু। আসলে নিলয় আমাকে পাঠালো। আমার নাম আবির। নিলয় এখন আবির হয়ে গেছে, কিন্তু কেন সেটাই তো রহস্য। নিলয় মানে আবির ফরহাদ সাহেব থেকে কিছু শোনার অপেক্ষায় তাকিয়ে রইল। ফরহাদ সাহেব আবিরের হাত ধরে ভিতরে নিয়ে গেল। সোজা বাড়ির ভেতরে এনে জোরে জোরে বাড়ির সবাইকে ডাকতে থাকে। বাড়ির সবাই এক জায়গাতে জড়ো হলো। অনুহি বাড়িতে এসে একটা গোসল করে নিয়েছে। ফ্রেশ হয়ে নিজের রুমে বসতেই নিচ থেকে ওর ছোট মামার চিৎকার শুনতে পায়। অনুহি দৌড়ে নিচে আসে। তার ছোট মামা ফরহাদ সাহেবের পাশে কিছু সময় আগে দেখা হওয়া ছেলেটা দাঁড়িয়ে আছে। বাড়ির কারো কিছু বলার আগেই অনুহি চিৎকার করে বলে উঠল, ওই আপনি এখানে পিছু নিতে নিতে বাড়ি অবধি চলে এসেছেন? দেখুন আপনি কিন্তু চরম বেয়াদবি করছেন আমার সাথে। আমি বেয়াদবি করিনি, তুমি নিজেই খচ্চর একটা মেয়ে।
বজ্জাত বললেও ভুল হবে না। ওই খচ্চর বলেন কাকে? হ্যাঁ, আপনি জানেন কোথায় দাঁড়িয়ে আছেন? মেরে না আপনার টেম্পু মার্কা তোতা মুখ ভোতা করে দেব। শয়তান ছেলে, কি সাহস আমাকে বলে কিনা বদমেজাজি। ও হ্যালো, আগে নিজের চেহারার দিকে তাকাও। পেন্সিল ব্যাটারির মতন শরীর, আবার আমাকে নাকি ভোতা করবে। হাত ধরলে চিৎকার করে, আসছে ভাব নিতে। ওই কি বলি? আমাকে পেন্সিল ব্যাটারি বলা? তোকে আমি ঠান্ডা পানিতে চোবাবো, মটরশুঁটি দানা কোথাকার, তারপর গরম জলে সিদ্ধ করব। গোবর দেখতে পোলা। ঢ্যাঁড়স মেয়ে, চিকনা মেয়েরা আসলেই ঝগড়ুটি হয়, শয়তানের নানি হয়, খুরুশ মার্কা হয়, মুখ দিয়ে পচা পানির মতন কথার সাথে গন্ধও বের হয়। তুই শয়তানের নানা, বান্দর পোলা। কি যেন তোর নাম? অনুহি? হানুহি হানুহি হলে মানে ভালো কি রে? হতো। যে হা করে থাকার পরে অনিহারে ভোগে তাকেই হানুহি বলে। আমি তোকে। বড় ভাই আসছে। সবাই এবার মেইন দরজার দিকে তাকালো। সাদা পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক বাড়ির ভেতরে আসলো। ইনি হলেন বাড়ির বড় কর্তা। এনার নাম আশরাফ চৌধুরী। উনি যা বলে তাই হয় এই বাড়িতে। ওনার সাথে আরোহী প্রবেশ করে। আশরাফ সাহেব আসতেই বাড়ির সবাই চুপ হয়ে গেল। ফাহাদ, এটা কে? তনুর সাথে দেখছিলাম ঝগড়া করছিল। বড় মামা, এই ছেলেটা অনেক খারাপ। আমার পিছু নিয়ে এ বাড়িতে এসেছে, আমাকে অনেক বাজে কথাও বলেছে। ভাই, ওনার নাম আবির, আমাদের নিলয়ের বন্ধু। ঢাকা শহর থেকে এসেছে একটু আগে। ফারহাব সাহেবের কথা শুনে সবাই আবিরের দিকে তাকালো। সবার চোখে মুখে এক রাশ খুশির ছাপ। কিন্তু আবির নামধারী নিলয় আশরাফ সাহেবের দিকে তাকিয়ে আছে। আশরাফ সাহেব গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির স্পষ্ট দেখতে পাচ্ছে আশরাফ সাহেব নিলয়ের নাম শুনতেই বিরক্ত হলো। চোখে মুখে রাগের আভা ফুটে উঠেছে। পিছনে থাকা আরোহীও কিছুটা খুশি হয়। ও যে কোলাঙ্গারে বন্ধু, তার কি প্রমাণ আছে? স্যার, আপনি হলেন আশরাফ চৌধুরী। নিলয় আপনার একমাত্র ছেলে, আর আপনার পিছনে দাঁড়িয়ে আছে তাকে চিনতে পারছি না। তবে ওই যে দূরে যিনি দাঁড়িয়ে আছে, মানে মা, না মানে উনি নিলয়ের মা। আরে আচ্ছা, অতিথি আপ্যায়ন করার ব্যবস্থা করো। আশরাফ সাহেব কথাটা বলে ভেতরে চলে যায়। অনুহি হা করে আবিরের দিকে তাকিয়ে আছে। এই ছেলে তাহলে ওদের বাড়িতেই আসছিল, আর সে কিনা এমন ঝগড়া করলো। কিন্তু আবিরও কম না, সেও ঝগড়া করেছে। বান্দর ছেলের সাথে ঠিক কাজই হয়েছে। আবির অনুহির দিকে তাকিয়ে জিভ বের করে একটা ভেঙচি দিল। অনুহি রাগী দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। এই বাড়ির সব মেয়ের কর্ত্রী হলেন আশরাফ সাহেবের স্ত্রী ফারহানা বেগম। ফারহানা আবিরের দিকে এগিয়ে আসলো। আবিরের মুখের দিকে তাকিয়ে থাকে বেশ কিছু সময়, তারপর মুখে হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ছেলেটার চোখ ঠিক যেন আমার চোখের মতো ছিল। কেমন আছে সে? সে কি আমাদের ভুলে গেছে? না মা, সরি আন্টি, সে আপনাদের ভুলেনি। মা ডাকলে তুমি? কেন জানি না, তোমার মুখ থেকে মা ডাক শুনে বুকের ভেতরটা কেমন করে যেন কেঁপে উঠলো। আসলে আমার মা নেই। নিলয়ের সাথে পরিচিত হওয়ার পর থেকে তার মুখ থেকে এতবার মায়ের গল্প শুনেছি যে আপনাকে দেখতেই চলে এলাম। তোমার মা নেই? আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে, নিজের মা মনে করবে। নিলয় আসবে না? আমি বলেছিলাম আসার কথা। বলেছে স্যার, মানে আশরাফ সাহেব নিলয়কে অনেক বকা দিবে, তাই আসেনি। তবে আসবে একদিন। আমাকে বলেছে যতদিন ইচ্ছে থাকতে। এই বাড়ি সবাই অনেক ভালো, শুধু ওই চিকনা মেয়েটা ছাড়া। কি? নিলয় ভাইয়া আমার কথাও বলেছে? কিন্তু উনি কিভাবে জানে আমি এখানে থাকি? দেখো বড় মামি, তোমার ছেলের বন্ধু আমাকে পচাচ্ছে। পচানো জিনিস এমনিতেই পচে। তবে রে। অনুহি তেড়ে আসে আবিরের দিকে। আবির সোজা গিয়ে ফারহানা বেগমের পিছনে গিয়ে ডান হাত চেপে ধরে নাড়াতে থাকে। ফারহানা বেগম যেন কেঁপে ওঠে। নিলয় ঠিক এটাই করত। ভয় পেলে বাঁচার জন্য তার মায়ের পিছনে এসে লুকাতো, আর ফারহানা বেগমের ডান হাত ধরে এভাবেই নাড়াতে থাকতো। অনুহি, এটা আমার ছেলে, একদম দুষ্টুমি করবি না। যা, আবিরকে নিয়ে ভিতরে যা, রুম দেখিয়ে দে। নিলয়ের জন্য যে রুমটা আমি রোজ গুছিয়ে রাখি, সেই রুমটাতে আবির থাকবে, জানিয়ে যা। অনুহি দাঁত চেপে কটমট করতে থাকে।
আবির হাসলো, তবে নিলয়ের জন্য রোজ যে রুমটা গুছিয়ে রাখতো সেটা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। আবির অনুহির পিছনে পিছনে যেতে থাকে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। আবিরের ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আবির মেসেজটা পড়ে রিপ্লাই দেয়, স্যার চলে এসেছি, আমার মিশন স্টার্ট নাও। আবির মুচকি হাসলো। তারপর নিলয় নামধারী আবির গোসল শেষ করে রুমে আসে। একটা সাদা টি শার্ট আর তার উপরে কালো রঙের শার্ট পরে আয়নার সামনে এসে দাঁড়ালো। ওর ফোন বেজে ওঠে। আবির রিসিভ করতেই ওপাশ থেকে একটা ছেলে বলল, স্যার আপনার গাড়ি আপনার ঠিকানায় পৌঁছে দিয়েছি। নিলয় ফোন কেটে দেয়। রেডি হয়ে রুম থেকে বের হলো সে। হঠাৎ কারোর উপস্থিতি পিছনে অনুভব করে আবির। ঘুরে তাকাতেই দেখে আরোহী দাঁড়িয়ে আছে। আবির আরোহীকে দেখে সালাম দেয়, প্রশ্ন করে, আচ্ছা মা কোথায়? মানে নিলয়ের মা, তাকে আপনি চিনবেন? ওর নাম আরোহী, আপনি কি তাকে চিনেন? হ্যাঁ মানে না মানে চিনি। তাকে তো দেখছি না। মানে তার বয়স 28 বা 27 হতে পারে, এরকম বয়সে কোনো মেয়ে দেখছি না তো এখানে। আপনি তো দেখি অনেক কিছুই জানেন, তা আরোহীর বিষয়ে কি কি জানেন শুনি। আসলে নিলয় বলেছিল সে নাকি ওর জন্যই ঘর ছেড়ে চলে যায়, এলাকা ছেড়ে চলে যায়। তারপর নিলয়ের নাকি কেউ খোঁজ নেওয়ারও চেষ্টা করেনি। যদিও আরোহীর জন্য নিলয়ের বাবা আশরাফ সাহেব নিজেই নিলয়কে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল। মেয়েটা অনেক খারাপ, তাই না? একটা ছেলেকে কিভাবে মিথ্যা অপবাদ দিয়ে এলাকা ছাড়া করতে পারে? নিলয় আরোহীর উপরে রেগে আছে, তাই না? আচ্ছা নিলয় আসলো না কেন? নিলয় আর আসবে না, আসতেও পারে, সে নির্দোষ, এটা তার কাছে প্রমাণ নেই, সেজন্য ও আর আসবে না। বাড়ির সবাই তাকে ভুল বুঝেছে, এমনকি আরোহী নিজেও তাকে মিথ্যা অপবাদ দিয়েছে, অপমান করেছে। তাহলে কেন আসবে? ও আচ্ছা, আপনি তো নিলয়ের বন্ধু, আসছেন গ্রামে, ঘুরুন, কোনো সমস্যা হলে জানাবেন। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আরোহী নিজের নাম বলতে চায়নি, কারণ নিলয় তার জন্যই এলাকা ছেড়ে 16 বছর আগে চলে গিয়েছিল, এখনো ফেরেনি। হঠাৎ করে নিলয়ের বন্ধু এসেছে, তার কাছে আরোহীর নামে কত কিছুই বলেছে নিলয়। সে কিভাবে নিজের পরিচয় দেবেই নিলয়ের বন্ধুর কাছে? এজন্য নিজের নাম মিথ্যা বলে আবিরের কাছে। নিলয় আরোহীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিলয় মুচকি হেসে নিচের দিকে চলে আসে। সোজা রান্নাঘরের দিকে আসে নিলয়। নিলয় রান্নাঘরের দরজার কাছে যেতেই ফারহানা বেগম সহ বাড়ির আরো মহিলারা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। সবার মাঝে অনুহি বসে খাবার খেতে ব্যস্ত। নিলয় রান্নাঘরের দরজা টোকা দেয়। নিলয়ের দরজা টোকা দিতেই সবাই ঘুরে সেদিকে তাকায়। নিলয়কে দেখে সবাই মাথায় ওড়না দেয়। নিলয় দরজার কাছে দাঁড়িয়ে বলে, ও মা, ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। ফারহানা বেগম চমকে ওঠে। এ যেন তারই ছেলে। নিলয় বলছে কথা। নিলয়ের খেলা বা স্কুল থেকে ফিরে যখন অনেক ক্ষুধা লাগতো, ঠিক এভাবেই দরজার কাছে এসে পিছন থেকে আবিরের মতো করে ডাকে বলতো, ও মা, অনেক খিদা লেগেছে, কিছু খেতে দাও। ফারহানা বেগমের চোখে পানি ধরে রাখতে পারল না, লুকিয়ে ডুকরি কেঁদে উঠলেন। জলদি আবার চোখের জল মুছে ঘুরে তাকালো। কিছু বলার আগেই নিলয় বলল, আসলে মা, নিলয় নাকি এভাবেই আপনার কাছে খাবার চাইতো, তাই আমিও ওর মতন করেই খাবার চাইলাম। আপনি কি রাগ করেছেন? আসলে আমার তো মা নেই, আমার মা থাকলে আমিও হয়তো নিলয়ের মতন করেই এভাবেই খাবার চাইতাম, হয়তো আমার মা রাগ করতো না। আরে পাগল ছেলে, রাগ হবে কেন? মায়েরা সন্তানদের প্রতি রাগ করে থাকে না, অভিমান করে থাকে। মায়েদের মন একদম বরফের মতো, গলে থাকে সব সময়। চামেলি আন্টি হলো ফরহাদ সাহেবের বউ। নিলয় আদরের সহিত মুচকি হাসতে থাকে। তখন অনুহির মা মানে নিলয়ের ফুফু বলে, চিন্তা নেই, তুমি ভিতরে আসো, যখন ইচ্ছা ক্ষুধা পেলে যে কাউকে বলবা, কোনো সংকোচতা করবা না, এটা নিজের বাড়ি ভাবতে পারো। আমরা তো তোমার মায়ের মতোই। ওই অনুহি, সর, ছেলেটাকে বসতে দে, সর বলছি। উফ মা, খালি আমাকে সব বলো কেন? আমি সবে কাপড় ধুয়ে বসলাম, একটু আমাকেই ওঠাতে হবে? ওই শিম্পাঞ্জি দাঁড়িয়েই থাকুক না, তাকে বসানোর কি দরকার? কারেন্টের খাম্বা দেখোনি, সে কি বসে থাকে বলো? সে সবসময় দাঁড়িয়েই থাকে। হ্যাঁ ফুফুমা, ওরে বসতে দেন। এমনিতে মনে হয় না বেশি দিনও বাঁচবে। যে হারে চিকন হয়েছে, কারেন্টের খাম্বা যদি ভেঙে পড়ে সে পুরো চ্যাপ্টা হয়ে যাবে। এমনিতেই সে অনীহাতে ভুগছে, নামটাও তো অনীহা রাখা হয়েছে।
ওরেই বসে থাকতে দেন। কি বললেন? আমার নাম অনীহা? আমার নাম অনুহি। কলা গাছের থেকে এর থেকে বেশি আশা করা যায়ও না। আবির খাবির পচার ঢেকুর। এই অনু চুপ থাক, বসতে দে আমার ছেলেটাকে। এভাবে তাকে বকছিস কেন? যা সর, সারাক্ষণ শুধু দুষ্টুমি। মামি, তুমিও আমাকে বকলা। ভাল লাগে না এই জীবন। জীবন রেখে কি লাভ? তাহলে বিক্রি করে দাও, 2-3টা হতে পারে, আমি 5 টাকা দিতে পারি। যদিও আমি এসব পচাবাসি অপ্রয়োজনীয় জিনিস কিনি না। অনুহি রেগে যায়, আবিরের কাছে আসে, হাত ধরে জোরে একটা খামচি দেয়। আবির চিৎকার করে বলে, মা, ফুফুমা, কেউ আমাকে এই বিলায়ের থেকে বাঁচাও। কি জোরে খামচি দিল রে, মরে গেলাম আমি। হ্যাঁ, একটুখানি ধরেছি আর তাতেই চিৎকার করছে। ব্যাটা ওভার অ্যাক্টিংয়ের দোকান, পচা আলু। আবির অনুহির চুলে টান দেয়। অনুহি রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে যায়। অনুহির একটা বাহিনী আছে, আর তারা হলো সবাই অনুহির থেকে ছোট। আজ অনুহির কাজিন ওরা। অনুহি যা বলবে ওরা তাই করবে। অনুহি রাগে বাইরে এসে বসে, ফর্সা মুখে রাগে লাল আভা ফুটে উঠেছে। ওর বাহিনীর একটা পিচ্চি মেয়ে এসে বলে, আপনি ওই নতুন ছেলেটা তোমাকে বকা দিয়েছে? তাহলে ওটাকে উঠিয়ে নিয়ে আসি, রাতে ঘুমালে মুখ বেঁধে নিয়ে এসে পচা পুকুরে ফেলে দিই। এই, তুই ঘুমাস কখন? রাতে 8টার দিকে। আর আবির বড় মানুষ, ঘুমাবে রাত 1টার দিকে। তাহলে ওকে ঘুমের মধ্যে তুলবি কিভাবে পুচকু? তাহলে কি করবা? ব্যাটারে ধরে কাদা ছুঁড়ে মারি চল। এই, তোদের কিছুই করতে হবে না, তোরা চুপ থাকতো। ভাল লাগছে না, এই অপমান আমি সহ্য করতে পারছি না। কিছু একটা তো করতেই হবে। তাহলে ওর সাথে প্রেম করো, তারপর চলে যাবা। আমার বান্ধবী এমন করে, যে ছেলের সাথে ও ঝগড়া হয় তার সাথে মুচকি হাসি দিয়ে তাকায়, তাকে পটায়, পরে চলে যায়। ছেলে নাকি কষ্ট পায়। এমন করো আপনি। ওই, তুই কিসে পড়িস রে? 6-এ পড়ি, জানো না? তোরা 6-এ পড়িস আর এই বয়সে প্রেমের কথা বলিস? তোকে আমি আগে উষ্টা দেবো, বেয়াদব মেয়ে। যা সর সামনে থেকে। অনুহি চুপচাপ বসে আছে। ওদিকে নিলয় বেশ আদরেই সবার সাথে খাবার খাচ্ছে। আবির অনেকদিন পর তার নিজের মায়ের হাতের খাবার খাচ্ছে। বেশ কিছু সময় পর আবির বের হয় রান্নাঘর থেকে। আশরাফ সাহেবের সাথে দেখা হয় আবিরের। আবির আসে ওনার সামনে। আবির বলে, স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, করব? আপনি নিলয়ের উপর এত রেগে কেন বললেন? আমার সামনে থেকে যাও তুমি। কিন্তু স্যার, আমার সামনে থেকে যেতে বলছি না। ওই জানোয়ার কথা আমাকে বলবা না। ওর জন্য আমার যা ছিল সব কিছু নষ্ট হয়ে গেছে। আমার সামনে থেকে যাও বলছি। নিলয় কিছু বলল না। নিজের বাবার মুখ থেকে নিজের সম্পর্কে এত কিছু শোনার পর মনটাই নিলয়ের খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে বাইরে আসে সে। একটা মেয়ে বাড়ির ভেতরে আসতে থাকে। নিলয় গেট খুলতেই মেয়েটার সাথে কিছুটা ধাক্কা খায়। মেয়েটা নিলয়কে কিছু বলতে যাবে তার আগেই নিলয় বলে, ইস, আকাশের পরি যদি এভাবে মাটিতে নেমে আসে, আর সৌন্দর্যের চোখ ঝলসে যাচ্ছে আমার। ধাক্কা তো একটু হয়েই যাবে। মানে পরীকে? কিসের পরী? আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই তো পরি। হ্যালো মিস্টার, আমার নাম পরী নয়, আমি হলাম নাদিয়া। কিন্তু আপনি পরিদের মতনই সুন্দর। আপনাকে আর দেখা যাবে না, মানে আর আপনার দিকে তাকানো যাবে না। মানে কেন? আপনি এতটা সুন্দর না হলেও পারতেন। ভয়ে তাকানো যাবে না। আমার চোখ যদি ঝলসে যায়, আমি কানা হলে আমার তো তখন বউ হবে না। আপনি সূর্যের থেকে অতি আলোকিত সৌন্দর্য, যা দেখা যাবে না। হ্যাঁ, ফাজলামি করেন। কে আপনি? অনুহিদের বাড়িতে কি করেন? আমি এ বাড়িরই ছেলে। অনুহি জানে, জিজ্ঞেস করবেন। তবে হ্যাঁ, সাবধানে রাখবেন নিজেকে। দেখা যাবে হঠাৎ কোনো একদিন আকাশের দস্যুরা উড়ে এসে পরি ভেবেই আপনাকে নিয়ে চলে গেছে তাদের রাজ্যে। তখন আমাদের মতন পরি পাগল ছেলেদের যে কি হবে। নিলয় কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। মেয়েটা মনে মনে বলে, এই ছেলে পাগল নাকি? কি সব বলে গেল। নিলয় একটু হেঁটে চায়ের দোকানে আসলো। চায়ের দোকানে চা, রুটি, বিস্কুট, সিগারেট ছাড়া আর কিছুই নেই। নিলয় গিয়ে একটা বেঞ্চে বসলো। একটা সিগারেট অর্ডার করতে সেখানে একটি ছেলে আসে। নিলয়ের বিপরীত পাশের বেঞ্চটাতে গিয়ে বসে। ছেলেটার নাম শুভ। দোকানদার চাচা মোহনকে বলে, চাচা, একটা সিগারেট দেন তো। নে সিগারেট। আজকে কোথায় যাবি?
কই আর যাব? এমপি সাহেব তো একটা হারামি, মানুষের জমিগুলো দখল, আর আমার বাবা সেটাতে কাজ করে। আমাকেও এমপির পিছনে ঘুরতে হয়। হ্যাঁ, এমপির তো কাজই ওটা। আশরাফ বাজানের জমিগুলো তো এভাবে দখল করে রেখেছে। নিলয় থাকলে এমনটা হইতো না। শালা চলে গেলি, যা যোগাযোগ রাখলি না। কেমন ছেলে সে, বাবার সমস্যাতে পাশে ছিল না। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, ফোনটা কানে ধরে সিগারেটের বিল দিতে দিতে বলল, হ্যালো নিলয় বন্ধু, তোর গ্রামে তো আসলাম, কিন্তু শুনলাম তোর বাবার জমি নাকি এক এমপি দখল করে রেখেছে। কি করবি রে? নিলয় মিছিমিছি ফোনে কথা বলে, সবাইকে শোনায় যে নিলয়ের বন্ধু সে। আবির ফোন কেটে দেয়। বিল দিয়ে চলে আসতে যাবে, তখনই শুভ পেছন থেকে ডাক দিয়ে বলে, কে তুমি? নিলয়ের বন্ধু বললা নিজেকে? হ্যাঁ, আমার নাম আবির, নিলয়ের বন্ধু আমি। নিলয় তো 16 বছর ধরে এলাকা ছাড়া। আমার সাথে ওর অস্ট্রেলিয়াতে পরিচয়, আমার বাসা ঢাকাতে। নিলয় আমার বেস্ট ফ্রেন্ড, একসঙ্গে বড় হয়েছি, তাই ওর গ্রাম, ওর এলাকা দেখতে চলে এসেছি। কিন্তু এখানে আঙ্কেল নিলয়কে পছন্দই করে না, বাকি সবাই নিলয়কে মনে রেখেছে। আরে তুমি নিলয়ের বন্ধু হও? হ্যাঁ, সেটাই তো বললাম। আমিও নিলয়ের বন্ধু ছিলাম। হ্যাঁ, আমি নিলয় আর তমাল একসাথে থেকেছি, 10-12 বছর একসাথেই ছিলাম, অনেক ভালো বন্ধু ছিলাম। এখন আরোহীর জন্য সে অপমানিত হয়, মিথ্যে অপবাদে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তারপর আর নিলয়কে দেখিনি। 15-16 বছর পর আমি এই নিলয়ের বন্ধুকে দেখলাম। যেহেতু তোমরা নিলয়ের বন্ধু, তাহলে আজ থেকে তোমরা আমারও বন্ধু। তাই তুমি আপনি বাদ দিয়ে চলো, আমরা তুই করেই বলি। ওকে বন্ধু। শুভকে নিয়ে নিলয় সেই বট গাছের নিচে আসলো। নিলয় সিগারেট চালায়, শুভ গাছের শিকড়ে বসলো। শুভ সিগারেটে টান দিয়ে বলল, আবির, এই জমিগুলো সব নিলয়ের ছিল। এমপি ফারুক জোর করে নিজের নামে করে নিয়েছে। কেন, কি হয়েছে? আরোহীর বাবা মানে নিলয়ের ফুফা চেয়েছিল এই জমিতে মাছের চাষ করবে, সেজন্য টাকা নিয়েছিল এই জমি বাবদ। পরে জমির দলিল ফারুক বানিয়ে নিয়েছে নিজের মতো করে, জোর করে রেখেছে সবটা। তারপর নিলয় যখন চলে যায়, তখন নিলয়ের বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে, আঙ্কেলের হার্টে সমস্যা হয়, সেজন্য জমি অনেকটা বিক্রি করে দেয় ফারুকের কাছে। তারপর সব মিলিয়ে উনি আসল নকল পেপার দিয়ে সবকিছু নিজের করে নিয়েছে। আচ্ছা, এমপি ফারুক না, ওর লোকজন অমানুষ, রাস্তাঘাটে মেয়েদের পেলে যা ইচ্ছে তাই করে। দুজনের গল্প করছে, হঠাৎ সেখানে বাইক নিয়ে আসলো তমাল। শুভকে বলল, ভাই তুই এখানে? নিশিকে ওরা আটকায় রাখছে, ওরা নিশিকে মেরে ফেলবে, নিশির সাথে বাজে কিছু করবে। ভাই আমার বোনকে বাঁচা প্লিজ। মানে নিশিকে ওরা কোথায় পেল? কলেজ থেকে আসছিল একা, রাস্তায় পেয়েছে, বাইক নিয়ে তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আমি জানি, আমাকে ওরা ফোন করেছিল 20,000 টাকা না দিলে নিশিকে ছাড়বে না। প্লিজ বন্ধু, কিছু কর। দাঁড়া, এমপিকে ফোন দেই, কি বলে দেখি। এমপির লোক বলতে পারে কারা ওরা। ওই যে এমপির বোনের ছেলেরা, আকাশেরা। চল ভাই, প্লিজ ভাই। এমপি তো ফোন ধরছে না, কি করবো রে? আমি জানি না, চল বন্ধু। দেখ, ওরা এমপির লোক, এমপির আত্মীয়, কি করবো বুঝতে পারছি না। এমপি যদি ফোন ধরতো, না হয় কিছু একটা করার ব্যবস্থা করা যেত, কিন্তু এখন তো সেটাও হচ্ছে না। তো হচ্ছে না যখন, যা ওর সাথে। আরে তুই জানিস না, ওদের কাছে গেলে ওরা আধমরা করে ফেলবে, সাথে নিশির অবস্থাও খারাপ হবে। তাহলে পুলিশের কাছে যাচ্ছিস না কেন? পুলিশ তো আরো অমানুষ, ওরা ফারুকের লোকের কেস নেয় না। ও, তাহলে যা করার নিজেদেরই করতে হবে। চল তাহলে যাই। এ কে? শুভ? নিলয়ের বন্ধু, ঢাকা থেকে এসেছে, আমারও বন্ধু। চল এখন দেখি ওরা কি করে। তিনজন দুটো বাইক নিয়ে বেরিয়ে পড়লো নিশির উদ্দেশ্যে। তমাল সবার আগে বাইক চালিয়ে যেতে থাকে, পেছনে শুভর বাইকে শুভ আর নিলয় বসে আছে। নিলয়কে তারা কেউ চিনে না, চিনবেই বা কি করে? যখন নিলয় এলাকা ছেড়ে চলে গেছিল, তখন নিলয়ের বয়স ছিল মাত্র 12 বছর। এতটুকু একটা ছেলে বড় হয়ে কেমন দেখতে হবে সেটা আন্দাজ করে বলা যায় না। তার উপর মুখে আছে খোঁচা খোঁচা বড় দাড়ি, সে কারণে আসল নিলয়কে কেউ চিনতে পারছে না। এটা নিয়ে নিলয়ের কোনো আক্ষেপ নেই, বরং আবির সেজে থাকতে বেশ ভালোই লাগছে। নিলয় শুভকে বলল, আচ্ছা, তোদের এখানকার এমপি অনেক পাওয়ার, তাই না? পাওয়ার তো আছেই, তোর ফুফা মানে আরোহীর বাবা তো পুলিশের ডিসি, কিন্তু উনিও এমপির কথায়, এমপির টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। তবে বিক্রি না করলে, অপদার্থ ফারুকের হয়ে কাজ না করলেও তোকে প্রস্তুত থাকতে হবে, না হলে তোকে শান্তিতে থাকতে দেবে না। আরোহীর বাবাকে তাহলে নিশির এই বিষয়ে কিছু বলতে পারবো না, সবকিছু ফারুকের কাছেই চলে যাবে। হ্যাঁ, তারপর আমাদের তিনজনকে ওর লোক এসে উঠিয়ে নিয়ে যাবে,
তারপর আমাদের অবস্থা খারাপ হবে, এটা নিশ্চিত। বেশি ঝামেলা হলে আমাদেরকে ওর লোকেরা মেরে ফেলবে, এটাতে কোনো সন্দেহ নেই। নিলয় আর কিছু বলে না, একটু মুচকি হাসলো। কিন্তু শুভ সেই হাসিটা দেখতে পায় না। ওরা বাইক নিয়ে যেতে থাকে। নাদিয়া অনুহি বসে আছে ছাদে। অনুহির মন খারাপ নেই। অনুহি মেয়েটা বেশ অদ্ভুত। সামান্য কারণে মন খারাপ হবে, আবার খুব দ্রুতই তার মন ভালো হবে। এটা একটা গুণ বলা যায়। দুজন বান্ধবী বেশ খোশ মেজাজেই গল্প করছে। হঠাৎ নাদিয়া বলে, এই অনু, তোদের বাড়িতে ঢোকার সময় একটা ছেলেকে দেখলাম, চুলগুলো একটু বড় বড়, মুখে দাঁড়িয়ে আছে অল্প, হ্যান্ডসাম দেখতে। কে রে ওই ছেলেটা? কি, তুই ওই শয়তান মার্কা ছেলের সাথে দেখা করেছিস? কি বলেছে রে তোকে? নিশ্চয় তোকেও পচিয়েছে। ওর কাজই মানুষকে পচানো। আরে না না, আমাকে সে পচায়নি, কিন্তু আমাকে যা বলেছে তা শুনে হাসতে হাসতে শেষ আমি। কি বলেছে ওই আমড়া কাঠের ঢেকি? বল বল। তার আগে বল, সে কে? তোদের বাড়িতে কি করছিল? আরে আমি তো জানতাম না। আমি হওয়ার 2-1 দিন পর নিলয় ভাইয়া এই বাড়ি থেকে চলে যায়। নিলয়কে তো জানিস, বড় মামার ছেলে। নিলয়কে তো আমি কোনোদিন দেখিনি, তবে নিলয়ের গল্প বাড়ির সবার মুখে শুনেছি বড় হওয়ার পর থেকে। তো ওই নিলয় ভাইয়ার বন্ধুও এখানে বেড়াতে এসেছে। নিলয় ভাইয়ার মুখে আমাদের গ্রামের গল্প, আমাদের পরিবারের গল্প শুনে নাকি আর থাকতে পারেনি, দেখতে চলে এসেছে। ওর নাম আবির। ব্যাটা অনেক খারুস, আমার সাথে ঝগড়া করে খালি। ও, এবার বুঝছি তোদের বাড়িতে সে কি করতে এসেছে। ভাবলাম অচেনা কেউ হবে, তবে ছেলেটা অনেক হ্যান্ডসাম। আমাকে বলে নিজেকে ঢেকে রাখতে, না হলে আমার দিকে তাকালে ছেলেদের চোখ নাকি ঝলসে যাবে। আমি নাকি সূর্যের মতোই জ্যোতির্ময় সুন্দর। কি, ও তোকে এসব বলেছে? ছেলেটা কি কানা? গোবরকে বলে জ্যোতির্ময়? ছি। ওই কি বললি তুই? কই কিছু না তো। আমি জানি আমার ভালো তোর সহ্য হবে না। ছেলেটা আমার প্রশংসা করেছে, তোর কি এটা ভালো লাগবে? সাবধান, পটে যাস না এসব পামে। পড়বো, তোর কি? যা, তোর সাথে কোনো কথা নেই। নাদিয়া রাগ করে অনুহির থেকে চলে আসে। অনুহি অনেকবার ডাকে, কিন্তু নাদিয়া আর পিছন ফিরে তাকায় না। নাদিয়া মনে মনে আবিরের কথাগুলো ভাবতে থাকে। নিলয়রা চলে এসেছে। একটা ভাঙা চূড়া বাড়ির সামনে এসে বাইক রাখলো ওরা তিনজন। তমাল, শুভ নিলয়ের কাছে আসলো। তমাল বলল, ভাই, এইখানে আমার বোনকে ওরা নিয়ে আসছে, আমার বোনকে বাঁচাও প্লিজ। আচ্ছা, তোরা এখানে থাক, দেখি আমি গিয়ে কি করতে পারি। কিন্তু তুই একা যাবি যদি তোকে ওরা মেরে ফেলায়? তোরা তো ভয় পাচ্ছিস, দেখা যাক কি করতে পারি। নিলয় আর কিছু বলল না। সে এগিয়ে যায় বাড়ির দিকে। ভাঙা জানালার কাছে আসে। নিলয় দেখতে পায় নিশিকে ওরা বেঁধে রেখেছে একটা খুঁটির সাথে। একজন মোটা করে ছেলে, যার নাম শাকিল, সে বারবার নেতা গোছের তারেক নামের ছেলেকে বলতে থাকে, ভাই এই মালটাকে তুলে আনছি, ওর ভাই তো টাকা পয়সা নিয়ে আসছে না, কি করবো এটারে? খেয়ে দেবো? আরে এত তাড়া কিসের রে? তুই কি ভাবছিস ওর ভাই টাকা আনলে কি মেয়েরে ছেড়ে দেব? ওর ভাইয়ের সামনে ওর এই নিশিরে সবাই মিলে রেপ করব, ওর ভাই দেখবে। ও, এটা অনেক সুন্দর হবে। এভাবে আমরা কতগুলো মেয়ের সাথে দেখছি। সাদারটা হবে, বেশি না বকে মাল বানিয়েছি, খেতে শুরু কর। ভাই, এই এমপির লোক হয়ে আমরা বেশ আরামেই আছি। কোনো মেয়েকে নজরে ধরলেই উঠিয়ে আনি, আর যদি ওর পরিবার থানাতে যায় তবে উল্টো আমরা ওর পরিবারকে পিটিয়ে রেখে আসি। সব কিছু তো এমপির নামেই চলে। এমন আরামের জীবন পাবো কোথায় বস? নিলয় জানালার কাঠে টোকা দেয় 3 বার, তারপর বলে, হ্যালো গাইস, মে আই কাম ইন? সবাই জানালার দিকে তাকায়। একটা ছেলেকে দেখতে পায় ওরা। নিলয়কে তারা কেউই চেনে না, প্রথমবার দেখছে। এখানে কোনো অচেনা লোক তো আসতে পারে না, কিন্তু এই ছেলেটা কোথা থেকে এসেছে? নিলয়কে দেখে তারেক বলে, কে রে তুই, এখানে কি করছিস? নিলয়কে দেখে নিশি নামের মেয়েটা চিৎকার করে বলে, আজকে আমাকে বাঁচান দয়া করে, ওরা আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে, আমাকে অনেক মারছে, আমাকে বাঁচান। নিশির এমন চিৎকার শুনে শাকিল রেগে যায়। নিশির কাছে এসে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয় নিশির গালে। নিশিকে গালি দিয়ে বলে, ওই মা, এত চিৎকার করিস কেন? কে বাঁচাবে তোকে? এই মদন মার্কার ছেলে বাঁচাবে? ওর এত সাহস আছে? এটাকেই তোর সামনে মারবো,
চুপচাপ বইসা থাক এখানে। ওই তুই ভিতরে আয়। কে তুই? শাকিল নিলয়ের উদ্দেশ্যে লাস্ট কথাগুলো বলছে। ওদিকে তমাল ওর বোনের চিৎকার শুনে আসতে যাচ্ছিল, কিন্তু শুভ তার হাত ধরে বলে, তুই যাস না, আমি এমপির অ্যাসিস্ট্যান্টকে কল দিচ্ছি, এমপিকে জানাবে, দ্রুত কাজ হয়ে যাবে। তুই যে ঝামেলা পাকাস না, আমার সাথে থাক, বাকিটা আবির দেখছে। তমাল যেও যেন যেতে পারল না, এছাড়া কোনো পথও খোলা নেই। নিলয় ভেতরে আসলো, সোজা টেবিলের কাছে যায়, মদের বোতলটা হাতে নিয়ে বলে, বাহ, রেডবুল যে, ইংলিশ ফ্লেভার, স্বাদটাও বেশ হবে। তার কি কি আছে? খালি চানাচুর চিপস দিয়ে মজা নেই, খাসির বা গরুর মাংসের রান থাকতে হবে, তাহলে খেতে হেভি হবে। তারেক নিলয়কে বলে, কে তুই? এখানে কি করছিস? জানিস না এটা আমার এলাকা, এখানে কেউ আসে না। তুই চিনিস না আমি কে? এমপির বোনের ছেলেকে। আমি? কেন, কি হয়েছে? তুই কে সেটা বলছিস না কেন? কি চাস এখানে? ও বস, আপনি এমপির বোনের ছেলে। এমপি সাহেব বলল মেয়েটাকে নিয়ে যেতে। ওর ভাই এমপির কাছে গিয়ে হাতে পায়ে ধরছে, তো আমাকে পাঠালো নিয়ে যাওয়ার জন্য। মামা বলছে নিয়ে যেতে? হ্যাঁ, বিশ্বাস না হলে ফোন দেন, জিজ্ঞেস করেন। আচ্ছা দাঁড়া, ফোন করি। তারেক ওর মামাকে ফোন দেয়, কিন্তু রিসিভ হয় না। বেশ কিছু সময় ধরে কল করেই যায়, কিন্তু এমপি রিসিভ করে না। নিলয় এটা ভালো করে জানে যে এমপি এখন কল রিসিভ করবে না, করলে শুভর কলটা আগেই রিসিভ হতো। তারেক বলে, আচ্ছা নিয়ে যা, মামাকে বলিস ফোন করেছিলাম। বলবো। নিলয় গিয়ে হাতের বাঁধন খোলে নিশির, দ্রুত নিশির হাত ধরে বাইরে বের করে আনে। তমালকে দেখে নিশির দৌড়ে এসে চলে যায়। নিলয়ও পা বাড়ায়, ঠিক তখনই পিছন থেকে শাকিল ডাক দেয়, ওই দাঁড়া, তুই কে? এমপির কি হোস? এমপির স্যার হই আমি। শাকিল, ওই সালারে ধর, মিথ্যা বলেছে, মামা কোনো লোকই পাঠায়নি, সে মিথ্যা বলে মেয়েটাকে নিয়ে গেছে, ওরে ধর। শাকিল দৌড়ে এসে নিলয়কে ধরে, নিলয়কে নিয়ে ভেতরে আসে সে। তারেক এসে নিলয়ের সামনে দাঁড়ায়, বলে, সালা, তুই তো বহুত হারামি আছিস। আমার শিকার কিভাবে আমার থেকে কেড়ে নিয়ে গেছিস? তোর বুকের পাটা আছে, মামার নাম করে মাল নিয়ে গেলি, এবার তো তোর কপালে খারাপ আছে। আচ্ছা রিল্যাক্স বয়েস, একটু বসে মালমুল খাই, তারপর না হয় সব হবে। আমার সামনে আবার মাল থাকলে সেটা না খেয়ে থাকতে পারি না। নিলয় টেবিলের কাছে আসে, একটা গ্লাসে ঢালা আছে একটু মদ। নিলয় সেটা এক ঢোকে খেয়ে ফেলে, তারপর টেবিলের নিচে থাকা একটা হকি স্টিক হাতে নেয়, হাতে নিয়ে চেপে মাঝখান থেকে ভেঙে ফেলে। দু হাতে দুটো অর্ধেক স্টিক নিয়ে টেবিলের ওপর বসে। সবাই অবাক হয়, এই ছেলের শক্তি এত বেশি কেন? হকি স্টিক ভাঙা দেখে বাকিরা একটু ঘাবড়ে যায়। নিলয় মাথা নিচু করে বলে, আমাকে চিনিস না, তবে এরপর থেকে চিনবি। তোদের এসিপিকে তোদের মতন করেই পিটাবো আমি। তোকে আজ মেরেই। শাকিল পুরো কথাটা শেষ করতে পারে না। নিলয় বেঞ্চ থেকে নেমে শাকিলের কান বরাবর অর্ধ লাঠিটা অনেক জোরে মারে, সাথে সাথে কান ফেটে রক্ত পড়তে থাকে, আর শাকিল গিয়ে ভাঙা চেয়ারের উপরে পড়ে। কয়েক সেকেন্ডের ভিতরে অনেক ধুলো উড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। শাকিল হলো এখানে থাকা সব থেকে বড় মোটা ছেলে, আর সেই কিনা নিচে পড়ে আর উঠতেই পারেনি। নিলয় গা থেকে শার্ট খুললো, তারপর বলল, তোদের এখানে এত ধুলো ময়লা, তোরা যেমন রাস্তার কুকুর, তেমনি থাকার জায়গাটাও এমন কুকুরদের মতনই করে রেখেছিস। আমার নতুন শার্ট নষ্ট করতে চাই না। কথাগুলো বলে এক এক করে নিলয় শার্ট টি শার্ট সব খুলল, তারপর সুন্দর পরিষ্কার একটি জায়গাতে ভাঁজ করে ওদের দিকে ফিরল। ওরা নিলয়ের দিকে তাকিয়ে হা করে আছে, কারণ এত টাইট বডি ফিটনেস সচরাচর দেখা যায় না। পুরো 6 প্যাক বডি, বুকের কাছে কাটার লম্বা একটি রেখা, পেটের কাছেও কাটার দাগ, হাতের বাহুতেও কেটে গেছে। সারা গায়ে এমন কাটার ক্ষতের দাগ দেখে ওরা ঘাবড়ে যায়। চুলগুলো বড় বড়, মুখে খোঁচা খোঁচা দাড়ি নিলয়ের, সাথে খালি গায়ে দাঁড়িয়ে আছে, একদম যেন বলিউড সিনেমার কোনো নায়ক। শিপন এগিয়ে আসে নিলয়ের দিকে। নিলয় টেবিলে থাকা মদের বোতল হাতে নিয়ে শিপনের মাথায় জোরে বাড়ি মেরে দেয়। মাথা ফেটে রক্ত বের হতে শুরু করেছে, কপালে কাছের টুকরো ঢুকে গেছে। শিপন চিৎকার করে ওঠে। নিলয় তারেকের দিকে এগিয়ে যেতে থাকে।
তারেক ভয়ে পেছাতে থাকে। নিলয় হাসতে থাকে, হাসতে হাসতে বলে, এমপি তোর মামা হয় তাই না? শোন, তোর মামাকে বলবি, মামা মামা তোমার গায়ে উঠবো সাদা জামা। তুই আমার মামাকে চিনিস না, মামা যদি জানতে পারে তুই আমাকে মারছিস তোকে যে কি করবে, কিন্তু মামা অব্দি তোকে যেতে দেব না, তোকে আমি এখানেই মারবো। নিলয় তারেকের হাত থেকে ছুরি নিয়ে আসাদের গাল বরাবর জোরে টান দেয়, মুখের চামড়া কেটে যায়। আসাদ নিজের গালে হাত দিয়ে মাটিতে বসে ছটফট করতে থাকে। নিলয় ঘুরে তাকাতেই তারেকের কাছে আসলো, তারেকের হাতের কবজিতে নিজের ছুরিটা জোরে টান দেয়, তারেকের হাত কেটে যায়। এরপর নিলয় তারেকের হাতের ওপরের কুনুই দিয়ে বাহু অবধি ছুরি ঢোকাতে থাকে আর বের করতে থাকে। তারেক নিচে পড়ে গড়াগড়ি খেতে থাকে। নিলয় তারেকের কাছে নিচু হয়ে বলে, মেয়েদের তুলে আনবি, টাকা নিবি, তোর মামার ভয় দেখাবি? না ভাই না, আমাকে দয়া করে মারবেন না, আমি কিছুই করব না, আর আমাকে মাফ করে দেন, আমি কখনো আর কিছু করব না। গুড বয়। নিলয় পানির বটলের কাছে যায়, হাতে মুখে পানি দিল সে নিজের। হাতে রক্ত মুছে চুলে একটু পানি দিয়ে আগে স্টাইল করে নিল হাত দিয়ে। তারপর গায়ে টি শার্ট পরে শার্ট পরতে পরতে বের হলো ঘর থেকে। শুভরা তখনও গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। শুভ নিলয়কে আসতে দেখে দৌড়ে আসে এখানে। শুভ বলে, আবির তুই ঠিক আছিস? ওরা কোথায়? নিশিকে কিভাবে বের করলি? এতক্ষণ কি করলি ভিতরে? একটু গল্প করছিলাম, এমপি আমার পরিচিত তো, তাই সেসব নিয়ে গল্প হচ্ছিল আর কি। কি বলিস? কিন্তু চিৎকার শোনা যাচ্ছিল যে? ওই গল্পের মাঝে মাঝে একটু আনন্দ চিৎকার করছিলাম। দাঁড়া, ওরা কে কে ছিল দেখে আসি, পরে এমপিকে বলবো। যা। নিলয় গাড়ির কাছে চলে যায়। তমাল নিলয়কে অনেক ধন্যবাদ দেয়। শুভ আসে ঘরের ভেতরে, এসে তার চোখ ছানা বড়া, বোকার মতো চোখ বড় বড় করে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে সে। ভয়ে কিছু সময়ের জন্য সেখানে স্তব্ধ হয়ে যায় শুভ, কারণ নিলয় বলেছে তারা গল্প করেছে, কিন্তু এখানে এসে সবকটা অজ্ঞান হয়ে পড়ে আছে। শুভর ঘোর ফিরতেই দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করতে যাবে তার আগেই নিলয় বলে, চল বাড়িতে যাই, ওরা গল্প করুক, এটা নিয়ে তোর এত ভাবতে হবে না, সময় হলে বুঝতে পারবি। শুভ আর প্রশ্ন করে না, ওরা চলে আসে সেখান থেকে। শুভ, নিলয় আর তমালদের বাড়ির সামনে আসলো। ওর বাবা মা ওদেরকে আসতে দেখে বাড়ির সামনে এসে দাঁড়ায়, নিশিকে বাইকের পিছন থেকে নামায়। তমালের মা এসে নিশিকে জড়িয়ে ধরে আর প্রশ্ন করে, মা তুই ঠিক আছিস তো? কিছু হয়নি তো তোর? কেমন আছিস? নিশি তার মাকে জড়িয়ে ধরে বলে, চিন্তা নেই মা, আমি ঠিক আছি। ভাইয়ার ওই বন্ধু আমাকে বাঁচিয়েছে, সেখান থেকে আমাকে নিয়ে এসেছে, সব ঠিক আছে মা। নিশির মা নিলয়ের দিকে এগিয়ে আসে, নিলয়ের গালে হাত রেখে মুখে হাত বুলিয়ে দেয়। আবির মুচকি হাসে। নিলয় বলে, কে তুমি বাবা? আগে তো কখনো তমালের সাথে দেখিনি, তোমার পোশাক আশাক দেখে তো শহরে ছেলে মনে হচ্ছে। নিলয় একটু হেসে বলে, ওই যে আশরাফ চৌধুরী আছে না, ওনার ছেলে নিলয় ছিল, আমি তার বন্ধু। ঢাকা থেকে এসেছি আপনাদের গ্রাম দেখতে, নিলয়ের বাবাকে দেখতে। নিলয়ের মুখে ওর গ্রাম, মা বাবা, সেখানকার পরিবেশের গল্প শুনেছি অনেক। আর তাছাড়াও নিলয় তো এখানে আর আসবে না বলেছে, তাই আমি ওর হয়ে এখানে এসেছি। ও, তুমি আশরাফ ভাইয়ের ছেলের বন্ধু? তার মানে আমাদের গ্রামের আত্মীয়। আসো বাবা, ভিতরে আসো, চা নাস্তা খাও, আসো। না আন্টি, অন্যদিন, আমার গ্রাম ঘোরা বাকি, আমি আবার চলে যাব তো, তাই সব কিছু দেখে নিতে হবে। আরেকটা কথা, আপনার মেয়ে দেখতে অনেক সুন্দর। শোনো মেয়ে, নিজেকে সামলে চলবা, কোনো সমস্যা হলে তোমার ভাইয়াকে সবসময় জানাবা। আর ওরা মনে হয় না তোমাকে আর বিরক্ত করবে। ওদের সাথে কথা বলে নিয়েছি, নিজের খেয়াল রেখো, গালে বরফের ছ্যাঁক দিবা, ভালো খাবার খাওয়া, ঠিক হয়ে যাবে। শুভ আয়। আমিও যাব। ওরা তিনজন সেখান থেকে চলে আসে, কিন্তু নিশি ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এমন করে কেয়ার নেওয়া ছেলেটা নিশির মনে ভাবনা তৈরি করে। নিলয়ের বলা কথাগুলো নিজেই বিড়বিড় করে বলতে থাকে। নিলয় তার হাত ধরে তারেকদের ওখান থেকে বের করে আনে, সেটাও কল্পনা করতে থাকে। নিলয়, শুভ আর তমাল দাঁড়িয়ে আছে আশরাফ চৌধুরীর বাড়ির সামনে। একটু পর সেখানে অনুহির বাবা ডিসি সাহেব আসলেন নিজের গাড়ি নিয়ে উনি বাড়ির ভেতর প্রবেশ করে। শুভ বলে, এটা আরোহীর বাবা ডিসি সাহেব,
ডিসির মেয়ে আরোহীর অপমানে মিথ্যে অপবাদে নিলয় চলে গিয়েছিল, কিন্তু এমপির লোক। আমার কি মনে হয় জানিস, আরোহীর বাবা আর এমপি মিলে নিলয়ের বাবার জমিগুলো নষ্ট করেছে। নিলয়ের ফুফাকে এখানে না রাখায় ভালো ছিল, কিন্তু নিলয়ের বাবা তো ওদের ছাড়া থাকেই না। ছোট বিজনেস এখন আঙ্কেলের, আর সেটাতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আরোহীকে নিয়েছে। তাহলে বল কি করা যাবে? আচ্ছা ঠিক আছে, আরোহীর বাবার সঙ্গে কথা বলে দেখি কি করা যায়। তোরা সাবধানে থাকিস বুঝলি, যে কোনো সময় তোদের উপর এমপির লোকেরা অ্যাটাক করবে। কেন করবে? নিশিকে ওদের থেকে নিয়ে আসছিস তাই? না না, নিশিকে তো নর্মালি আবির বের করে এনেছে। পরে কি হয়েছে তা তো জানিসই না। আবির ওদের সবগুলোকে অনেক পিটিয়েছে। আবির, তুই তাদেরকে এভাবে কিভাবে পিটিয়েছিস? এটা তো নর্মাল আমার কাছে, কোনো ব্যাপার না, এসব বাদ দে, চল বাড়িতে প্রবেশ করি। নিলয় ওদের নিয়ে ভেতরে আসে। অনুহি বাড়ির ভেতরে উঠানে বড়ই গাছে লাঠি নিয়ে বড়ই পাড়তে থাকে। নিলয় চুপি চুপি পেছন থেকে যায়, বড়ই গাছে জোরে একটা ঢিল ছুঁড়ে একসাথে অনেকগুলো বড়ই পড়ে নিচে। অনুহি চমকে ওঠে, ঘুরে তাকাতেই দেখে নিলয় দাঁড়িয়ে আছে। অনুহিকে বলে, নিজেই তো একটা পাটকাঠির মতন লম্বা দেখ, আবার নিজেই কিভাবে লাঠি দিয়ে বড়ই পারে। আসো আমার কাছে, তোমারে দিয়ে বড়ই পারি। এই এই, আপনি এত বড়ই পারলেন কেন? জানেন গাছটা আমি লাগিয়েছি, আর ফাজলামি করেন? আমাকে দিয়ে বড়ই পারাবেন, কাছি বানাবেন? বেটা লম্বা হাতি। হ্যাঁ, আমি আগে দেখলে তো তোমাকে দিয়েই বড়ই পারতাম, এত বড় লাঠি লাগতো না। দেখুন রাগ লাগছে আমার, ফাজলামি করলে আপনার চোখে বড়ই ছুঁড়ে মারবো বলে দিলাম। বিশ্বাস হয় না? তাহলে দেখাচ্ছি। এটা বলেই নিলয় অনুহির কাছে আসলো। অনুহকে পাজা তোলা করে কোলে নিয়ে সে উঁচু করে। অনুহির মাথা বড়ই গাছের পাতার সাথে লাগে। নিলয় নিচ থেকে বলে, এবার দেখো তুমি নিজেই হাত দিয়ে বড়ই পারতে পারবে, তুমি তো আমারই লাঠি হয়ে গেছো। এই এই, কি করছেন? ছাড়েন আমাকে, নামিয়ে দিন। উফ, পড়ে যাব। নামান আমাকে শয়তান ছেলে। নিলয় নামিয়ে দেয় অনুহিকে। অনুহি নিলয়ের বুকের সাথে লেপটে থাকে। নিলয় অনুহির মুখের দিকে তাকিয়ে থাকে। নিলয় অনুহির মুখে আঙ্গুলের টোকা দিয়ে বলে, এত মিষ্টি দেখতে মেয়েটা এমন ঝগড়া করে কেন? তবে তুমি খেপলে তোমাকে অনেক সুন্দর লাগে, মনে হয় যেন শেষ বিকেলের আলোর মতোই তুমি সুন্দর। তোমাকে রাগাতে, হাসাতে, খেপাতে ভালো লাগে, কারণ তুমি রাগলে তোমাকে অতি সুন্দর দেখায়। এমন সুন্দর না হলেও পারতে। যদি আমি তোমার সৌন্দর্যের প্রেমে পাগল হয়ে যাই, তাহলে তোমাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, কারণ তোমার জন্য একটা ছেলে পাগল হয়ে গেছে। এটা তো মানা যাবে না। সাবধানে বড়ই পেরো। হাসি। অনুহিকে ছেড়ে দিয়ে চলে আসে নিলয়। অনুহি হা হয়ে গেল। কি হলো এটা? আবির তাকে কি সব বলে গেল? হায় হায়, ওর তো এখন মাথা ঘোরাচ্ছে। জীবনে প্রথমবার অনুহি কারোর থেকে প্রপোজ পেয়েছে, তাও এতটা গম্ভীর ভাবে। ওর যেন শরীর কাঁপতে শুরু করেছে। নিলয়ের বলা কথাগুলো ওর কানে বাজতে থাকে। নিলয়েরা বাড়ির ভেতরে আসলো। আরোহীর বাবা বসে আছে সোফাতে। নিলয় গিয়ে ওনার সামনে বসলো। নিলয়ের ফুফু আসলো ডিসি সাহেবকে পানি দিতে। তখন উনি বলে, এই ছেলেটা কে? আমাদের নিলয়ের বন্ধু, ঢাকা থেকে এসেছে। হাই আঙ্কেল, আমি আবির, নিলয়ের বন্ধু। কি ভাবছেন প্রমাণ কি নিলয়ের বন্ধু আমি কি না? আদেও কি আমি নিলয়ের বন্ধু? তাই তো। আপনাদের মানে এই বাসার সামনে একটা কদম ফুলের গাছে বেঁধে আপনি আশরাফ আঙ্কেল নিলয়কে মেরেছিলেন, মনে আছে? আর দূরে আরোহী দাঁড়িয়েছিল, সে বলেছিল নিলয় আমার গায়ে স্পর্শ করেছে, জোর করে আমার ঠোঁটে চুমু খেয়েছে। এটা শুনে আপনি নিলয়কে মেরেছিলেন। নিলয়ের মা মানে আন্টি আর কি অনেক কেঁদেছিল। কদম গাছের সামনে তখন এত বড় বাড়ি হয়নি, ছোট্ট একতলা বাড়ি ছিল। আপনারা ফ্লোরে ঘুমাতেন, আন্টি বারান্দায় বসে কাঁদছিল, বলছিল আমার ছেলেকে মেরো না তোমরা, কিন্তু মারছিলেন। তারপরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। নিলয় আমাকে বলেছে। এবার কি কোনো সন্দেহ আছে? ডিসি সাহেব চতুর লোক, তবে নিলয়ের মুখ থেকে নিলয়ের গল্প শুনে উনি কোনো কথা বলল না। বেশ গম্ভীর ভাবে তাকালো নিলয়ের দিকে। ডিসি সাহেব চুপচাপ বসে আছে। নিলয় আবার বলল, শুনেছি নিলয় চলে যাওয়াতে আঙ্কেল অনেক অসুস্থ হয়ে পড়ে। আপনাদের কাছে যে জমিগুলো ছিল সেগুলো নাকি এমপি ফারুকের কাছে আছে। জমি ফেরত নিতে কত টাকা লাগবে? কেন, জমির বিষয়ে নিলয় কিছু বলেছে? না, নিলয় কিভাবে বলবে বলেন? সে তো তখন ছোট ছিল আঙ্কেল।
উদ্ভট প্রশ্ন করবেন না। দেখো আবির, তুমি অতিথি মানুষ, আসছো, থাকো, গ্রাম ঘুরো, এসব জেনে কি করবা? নিলয়কে তো জানাতেই হবে। নিলয়ের সাথে আমার সব সময় কথা হয়। সে তার বাবার জন্য কিছু করতেই পারে, আমি তো কেবল মাধ্যম মাত্র। ও 50 লাখ টাকা এমপি পাবে, কিন্তু তার থেকে জমি ফেরত নিতে পারবে না সহজে। সে অনেক বাজে লোক। দেখা যাক, আপনি এমপিকে ডাকুন, কথা বলবো, তারপর দেখা যাবে সে কি বলে। আরেকটা কথা, আশরাফ সাহেবের সাথে এ বিষয়ে আপনি কথা বলবেন, না হলে উনি আমার উপর রেগে যেতে পারে। কিন্তু এত টাকা কে দিবে? আর জমির বিষয়ে ফারুক যে কোনো কিছু করতে পারে, পরিবারের বিপদ হতে পারে। আপনি পুলিশের ডিসি হয়ে এ কথা বলছেন? কথা দিলাম, আমি থাকতে কোনো বিপদ হবে না। নিলয় কথাগুলো বলে সেখান থেকে উঠে যায়। আরোহী সব কথা শোনে। নিলয় যখন শুভ আর তমালকে নিয়ে নিজের রুমের দিকে যাবে, তখনই নিলয়কে ডাক দেয় আরোহী। নিলয় থামে, পিছনে ঘুরে বলে, আরে সিমি ম্যাম, জি কিছু বলবেন? এমপি ভালো মানুষ না, কিন্তু ও অনেক সমস্যা করতে পারে। বাবাকেই দেখুন, সে কিনা ডিসি হয়েও এমপির উপরে কথা বলতে পারে না। একটু সমস্যা তো অনেকই হবে। চিন্তা নেই, আমি আছি তো, আর দূর থেকে নিলয় তো আছেই, সব নিয়ে আপনাকে ভাবতে হবে না। নিলয় আর কিছু বলল না, নিজের রুমে আসলো। নিলয় ফোনে মেসেজ করতে থাকে, স্যার এমপি ফারুকের হিস্ট্রি বের করেন তো, আর আমি ওর লোকেদের আদমরা করছি পিটিয়ে, সামলে নিয়েন। নিলয়ের মেসেজ ডেলিভারি হওয়ার কিছু সময় পর রিপ্লাই আসে, সাবধান, তোমাকে দিয়ে ভয় হয়। কোথাও মিশনে পাঠালে সেখানের অবস্থা সামলাতে আমার অনেক হিমশিম খাইতে হয়। নিলয় মুচকি হাসলো। এমপি হারুনের অবস্থা খারাপ হতে যাচ্ছে, সেটাও ভালো করেই টের পাচ্ছে। অনুহির কিছু ভালো লাগছে না। সারাক্ষণ মাথার মধ্যে নিলয়ের কথাই ঘুরপাক খাচ্ছে। নিলয় তাকে এসব কেন বলল? আগে কোনো ছেলে কখনো তো অনুহির কাছে আসেনি। অনুহি নিলয়কে দেখার জন্য কয়েকবার তার রুমের সামনে ঘুরে আসে, কিন্তু নিলয়কে সে খুঁজে পায় না। উফ, অনুহির এসব অনুভূতির মানে কি? বারবার কেন নিলয়কে দেখার জন্য সে ঘুরঘুর করছে? কেন নিলয়ের কথা শোনার জন্য অনুহির আকুলতা সৃষ্টি হচ্ছে? নিলয় তাকে কেন এসব বলল? না, এবার একটু নিলয়ের রুমে উকি দিয়ে দেখবো বজ্জারটা কোথায় আছে। কথাগুলো ভাবতে ভাবতে নিলয়ের রুমে উকি দেয় অনুহি। সাথে সাথেই কে যেন অনুহির হাত ধরে টেনে রুমে নিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড় করে দেয়। অনুহি ভয়ে চিৎকার করতে যাবে, ঠিক তখনই নিলয় অনুহির ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। অনুহির চোখ বড় বড় করে নিলয় ঠোঁটের স্পর্শ অনুভব করতে থাকে। নিলয় যে এমন কাজ করবে অনুহি তা কল্পনাও করতে পারেনি। অনুহির সারা শরীর যেন ভয় আর উত্তেজনায় কাঁপছে। অনুহি তখনও খেয়াল করেনি নিলয় গোসল করে জাস্ট একটা প্যান্ট পরে খালি গায়ে ওর সামনে জাপটে ধরে আছে। অনুহির ঠোঁট ছেড়ে দেয় নিলয়। অনুহি আবারও ভয়ে চিৎকার করে ওঠে। এবার নিলয় আরো অনুহিকে দেওয়ালের সাথে চেপে রাখে। অনুহির নিচের ঠোঁট নিজের মুখের ভেতরে নিয়ে খেতে শুরু করে। অনুহি নিজেকে ছাড়ানোর জন্য নিলয়ের বুকে হাত দিয়ে জোর খাটাতে চায়, কিন্তু তখনই আরো বড় ধরনের শক হয় আসে। নিলয়ের গায়ে কাপড় নেই। নিলয়ের বাম বুকের উপরে হাত রেখেছে সে। কারেন্টের মতো গতিতেই তার শরীর কেঁপে উঠল। নিলয়ের বুকে তখনও হালকা পানি জমে আছে। নিলয় অনুহিকে ছেড়ে দেয়। অনুহি একদম দেওয়ালের সাথে ছবির মতো হয়ে চেপে দাঁড়িয়ে আছে। অনুহির চুলে হাত দেয় নিলয়। খোপাটা খুলে দেয় সে। অনুহির লম্বা কালো চুলগুলো অনুহির বুকের ওপর দিয়ে মুখ ঢেকে নিয়ে নিচের দিকে গড়িয়ে পড়ে। নিলয় অনুহির মুখের ওপর ফু দিয়ে চুলগুলো সরিয়ে দেয়। অনুহি লজ্জায় কথা বলতে পারে না। ভাগশক্তি হারিয়ে ফেলেছে অনুহি। নিলয় আস্তে গলায় বলল, রুমের মধ্যে উকি ঝুঁকি মারছিলে কেন? চুন্নি নাকি তুমি? তা কি চুরি করতে এসেছিলে, নাকি আমার থেকে চুমু খাইতে এসেছিলে? আচ্ছা, এখন পেট ভরেছে, তাহলে এবার যাও। অনুহির পা চলছে না। নিলয় দূরে সরে আসে। ব্যাগ থেকে একটা টি শার্ট বের করে নিজের। অনুহি নিলয়ের সিক্স প্যাক হ্যান্ডসাম টাইট বডির দিকে তাকিয়ে আছে। এক ঝটকাতে অনুহি নিলয়ের প্রেমে পড়ে যায়। চঞ্চল খুনসুটিময় খ্যাপা মেয়েটির হঠাৎ এত চুপচাপ হয়ে গেছে। নিলয় কিছু বলল না, নিজের গায়ে টি শার্ট পরে বাইরে চলে যায়। অনুহি দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল।
চোখের সামনে নিলয়ের কিসের দৃশ্য ভাসতে থাকে। নিলয় উঠানে এসে দাঁড়িয়ে আছে। আশরাফ সাহেব ভিতরে বসা, তার বোনের বর অর্থাৎ আরোহীর বাবার সাথে কথা বলছে জমি নিয়ে। হঠাৎ কতগুলো গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করে। গাড়ি থেকে কতগুলো ছেলে হাতে অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে দরজার সামনে এসে দাঁড়ালো। নিলয়কে দেখে ব্যান্ডেজ করা তারেক বলল, এই। গাড়ির অনেক শব্দ আসাতে বাড়ির সবাই দরজা খুলে বাইরে আসে। এমপির লোকদের দেখে সবাই ঘাবড়ে যায়। একটা ছেলে নিলয়ের দিকে এগিয়ে যেতে যেতে বলে, শালা খান পোলা, আমাদের লোকদের মারছিস? তোকে আজ এখানেই পুঁতে রেখে দেব। ওর কাছে কেউ যাবে না। ফারহানা বেগম নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয়কে 2 হাত দিয়ে বেড়া দিয়ে রেখে বলে, ছি, তোমার একটা মেয়ের সন্তান হয়ে আর একটা সন্তানের মাকে গালি কিভাবে দাও? ও কি করেছে? ওকে কেন এভাবে মারতে আসছো? ওই মহিলা সামনে থেকে সর, গালি তো ওর মাকে দিচ্ছি, তোকে এখনো দিইনি। ফারহানা বেগম ঠাস করে ছেলেটার গালে চড় বসিয়ে দেয়। ছেলেটা চড় খেয়ে ফারহানা বেগমকে বলে, এই শালি, তোর এত বড় সাহস? আমি তোকে এখানে। নিলয় আর দেরি করে না। মা যতই খারাপ হোক না কেন, কোনো সন্তানের সামনে তার মায়ের বাজে কথা কোনো সন্তানই শুনতে পারে না। নিলয় জোরে জোরে ছেলেটার গালে ঘুষি দেয়। ছেলেটার গাল ফেটে রক্ত বের হতে থাকে, দাঁত উপরে যায়। নিলয় ফারহানা বেগমের সামনে এসে বলে, আমার সামনে আমার মাকেই যে গালি দিবে তাকে আমি এখানে মেরেই ফেলবো। তারেক বলে কথাগুলো। তখনই কতগুলো ছেলে সামনে আসে। অনুহি দৌড়ে আসে, সবার সামনে দাঁড়িয়ে বলে, আমার মামির গায়ে কেউ যদি টাচ করে তাদের খবর আছে বলে দিলাম। গাড়িতে করে আরো কতগুলো ছেলে প্রবেশ করে বাড়ির ভেতর। নিলয়কে সবাই অনেক মারে। অনুহি আর ফারহানা বেগমকে গাড়িতে করে তুলে নিয়ে যায় এমপির লোক। আশরাফ সাহেবকে শাসিয়ে যায়, তোর বউ আর মেয়েকে তুলে নিলাম জমির দলিল হিসাবে। কোনটা লাগবে তোর সেটা নিজে সিদ্ধান্ত নিয়ে ফিরিয়ে আনিস। নিলয়ের জ্ঞান ফেরে, সে বাড়ির ভেতরেই শুয়ে আছে। আশরাফ সাহেব চিৎকার করতে থাকে, নিজের ওয়াইফ আর বাড়ির মেয়েকে ওই শয়তান এমপির লোক তুলে নিয়ে গেছে। এটা উনি মানতেই পারছেন না। আবির মানে নিলয়ের জ্ঞান ফিরতেই আশরাফ সাহেব বলে, এক কুলাঙ্গারের জন্য আমার সবকিছু হারাতে হয়েছে, আরেকটা পাঠিয়েছে এখানে। তার জন্য আমরা যা করেছি সবকিছু হারিয়ে গেছে। শালা, আমি কেন মরি না? মরল তো এদিন আর এগুলো দেখতে হতো না আমার। নিলয় উঠে বসে, আশরাফ সাহেবের দিকে তাকিয়ে বলে, স্যার, নিলয় ভুল করেনি কিছু, সে দোষী নয়। এখানে তার দোষ ছিল না, দোষ ছিল আপনাদের বোঝাতে। চুপ করো তুমি। অহমসটা 16 বছর ছিল না, কোনো ঝামেলা ছিল না। তার বন্ধু এসে সব কিছু নষ্ট করলো, আমার সব শেষ। চিন্তা নেই স্যার, আমি সব ঠিক করে দিব। আমি এমপির লোকের থেকে আপনার স্ত্রী আর বাড়ির মেয়েকে ফিরিয়ে আনবো, সাথে জমির দলিলও, কথা দিলাম। নিলয়ের থেকে সবাই চলে যায়। নিলয় উঠে দাঁড়ায়। ফোনে ফারুকের লোকেশন দিয়ে দিয়েছেন নিলয়কে। নিলয় শুভর বাইক নিয়ে বের হলো। তারপর নিলয় একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো, যার পাশে অনেক গাছপালা। তার মাঝখানে একটা সুন্দর টিন শেডের বাড়ি। ভিতর থেকে গোঙানির শব্দ আর মিনমিন গলায় চাপা কান্নার আওয়াজ আসতে থাকে। আর সেটা দুটো মেয়ের কান্নার শব্দ, তা বুঝতে বাকি নেই। নিলয় বাড়ির আশেপাশে তার ঢাকা থেকে পাঠানো আর্মি ফোর্স দিয়ে ঘিরে রেখেছে। নিলয় আস্তে ধীরে এগিয়ে যায় বাড়ির মধ্যে। আর্মি অফিসারের পিস্তলটি কোমরে গোজা। নিলয় বাড়ির সামনে আসতেই দুজন লোক এগিয়ে এলো। নিলয়কে এসে বলে, তুই এসেছিস? একা এসেছিস? এমপি তো তোকে মেরে ফেলবে জানিস, তাহলে একা কেন আসলি? এমপির সাথে একটু দেখা করা আমার দরকার, যেহেতু আমার মাকে সে তুলে এনেছে। তার ক্ষমতা আমাকে দেখতে হবে। তো এমপি নেই এখানে। কিন্তু আমি জানি এমপি আছে এখানে। এমপি আজকে বাঁচবে না আমার থেকে। এমপিকে গিয়ে বল ওর মন্ত্রীর চেয়ার থেকে তাকে নামানোর জন্য আবির এসেছে। তুই জানিস না তুই কত বড় ভুল করেছিস। সুরেশ চলে যায় ভেতরে। এমপিকে বলে আবিরের কথা। এমপি ফোনে কথা বলছিল। নিলয়ের কথা শুনে আসতে বলে ভেতরে। সুরেশ এসে নিলয়কে বলে, তারা তোকে চেক করব, দেখবো তোর কাছে কিছু আছে নাকি। ও, এই নে ধর। নিলয় কোমর থেকে পিস্তলটা বের করে ওদের কাছে দেয়, আর চেক করে না তাকে। নিলয়কে ভেতরে যেতে দেয়। নিলয় ভেতরে আসলো। নিলয় রুমের ভেতরে এসে আশেপাশে তাকায়। রুমের মধ্যে একটি বিছানা,
আর সেই বিছানার উপর হাত পা মুখ বেঁধে বসিয়ে রেখেছে অনুহিদের। নিজের মায়ের এমন অবস্থা দেখে রাগে নিলয়ের সারা শরীরে লোম দাঁড়িয়ে গেল। কে তুই? শুনলাম শহর থেকে এসেছিস, আমার লোকদের মারছিস। নিলয় কোনো কথা বলে না, সোজা এমপির সামনে চেয়ারে গিয়ে বসলো। টেবিলের ওপরে এক প্যাকেট সিগারেট রাখা। নিলয় প্যাকেট থেকে একটা সিগারেট বের করতেই এমপি পকেট থেকে লাইটার বের করে টেবিলের উপর রাখে। লাইটারের ধাক্কা দেয়, নিলয়ের হাতের কাছে এসে পৌঁছলো লাইটারটা। রুমে একটি মাত্র বাল্ব, টেবিলে মাল, বিছানায় তুলে আনা মেয়ে, ফিলিংসটাই হাই। আরে তুই কে? তোর নাম তো বলবি নাকি? আমি কে? ও হ্যাঁ, আমার নাম আবি। আসছি তো কিছু জিনিস নিয়ে যেতে। কি জিনিস নিবি? জমির দলিল নাকি তোর বন্ধুর মাকে? নেশা চাপছে, একটু ড্রিঙ্কস হবে। শালা কাহিনী বাদ দিয়ে আসল কথা বল। সিগারেট টানতে থাকে। ফারুক নিলয়ের দিকে তাকিয়ে আছে, বড় বড় চুল, মুখে হেভি স্টাইলের দাড়ি। নিলয়কে দেখে বলিউডের কোনো নায়ক মনে হবে। অবশ্য এমপি কম কিসের। নিলয় সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, বস, মানুষের থেকে জোর করে কিছু কেড়ে নিতে অনেক মজা লাগে, তাই না? কত টাকা বেঁচে যায়, তাই না? আব্বে হারামি, এত কথা বলতে কে বলেছে? ওই মালটারে কেমন মারছিলি? উঠে হেঁটে আসছে এখানে কিভাবে? ওপস, রিল্যাক্স বস, এত তাড়া কিসের? এই লাইনে নতুন নাকি? একটু কথা বলতে হবে, তারপর তো সব হবে, তাই না? আমার দরকার জমি, আর জমির জন্য সব কিছু করতে রাজি। কাউকে দেখার সময় নেই আমার, সেটার জন্য সব করতে পারি আমি। দরকার হলে তোর সামনে ওদেরকে জ্বালিয়ে মারবো। এমপি রাগের চোটে কথাগুলো নিলয়কে বলল। নিলয় সিগারেটটা টেবিলের ওপর চেপে ধরে নিচের দিকে তাকিয়ে আছে। নিলয় হাতটা মুঠো করে টেবিলের উপর কয়েকবার নাড়তে থাকলো। এমপির এসবের দিকে খেয়াল নেই। নিলয় নিজেকে শান্ত করে বলল, বস, মানুষ বেঁচে থাকে শক্তির জন্য। সৃষ্টিকর্তা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন তার প্রার্থনার জন্য। যে জন্মায় তাকে মরতেই হবে, এটা সত্যি কথা। কিন্তু এত জমি দিয়ে কি করবেন? মরলে তো সামান্য মাটিও আপনার সাথে যাবে না। আব্বে মাদার, তোর থেকে এত কথা শুনতে চাইছি? ইস বস, রাগ করেন কেন? মানুষ তো যে কোনো সময় মরে যেতে পারে। বসে আছি, হঠাৎ মরে গেলাম, তখন কি হবে? চুপ থাক তুই, তোর জ্ঞানের কথা তোর কাছেই রাখ শালা। বস, ছেড়ে দেন ওদের প্লিজ। ওদের বাড়িতে যেতে হবে, সম্মানীয় পরিবারের মানুষ, যেতে দিন। চুপ কর খাঙ্কে পোড়া, যা তুই এখান থেকে। কে আছিস শালারে নিয়ে বাইরে গিয়ে মার। সুরেশ আর মিশা এগিয়ে আসে। নিলয় তার কোটের ভেতর পকেট থেকে পিস্তল বার করে আর সেটা টেনে বুলেট রিলোড করে। সুরেশের দিকে তাক করে ট্রিগার চেপে দেয়। ঠাস ঠাস করে গুলি বের হয়। সুরেশ ছিটকে গিয়ে পড়ে। এমপির যেন এক ঝটকায় নেশা চলে গেছে। নিলয়ের চারপাশে পিস্তল নিয়ে সবাই ঘিরে ধরে। নিলয় বলে, নীরব থাকি তাই বলে দুর্বল ভাবার দরকার কি? এখনো শান্তভাবে বলছি, এদেরকে যেতে দে। তুই কে? আমাকে চিনিস? ওদেরকে যেতে দে। দাঁড়িয়ে কি দেখছিস? মার শালাকে। 1 মিনিট। পুরো বাড়িটা চারিপাশে আর্মি ফোর্স ঘিরে রেখেছে। পিস্তলের একটা গুলির শব্দ শুনে ওরা রেডি হয়েছে। সেকেন্ড শব্দ হলে ওরা চলে আসবে। নিলয় মদের বোতল হাতে তুলে নিয়ে টেবিলে বাড়ি মারে। ছুরি বানিয়ে সোজা এমপির হাতে কবজি বরাবর ঢুকিয়ে দেয়। এমপি আহ আহ করে উঠল। নিলয় আরেকটা গুলি চালায়। মিশার কপালে যেয়ে লাগে। সাথে সাথে সব আর্মি ফোর্সরা রুমের ভেতর ঢুকে পড়লো। তারপর টেবিলের উপর বসলো। শুভ তমাল একপাশে দাঁড়িয়ে আছে। ওরা ভয়ে ফ্রিজ হয়ে গেছে। নিলয়কে প্রচন্ড ভয়ঙ্কর লাগছে। নিলয় রুমের আশেপাশে তাকায়। ছুরি, চাপাতি, কুড়াল, দা, পেরেক, হাতুড়ি সব দেখতে পায়। নিলয় একটা সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। সে সব দিকে তাকায়। সবগুলো থেকে একটা একটা করে আনলো। সিগারেট হাতে নিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে নিলয় বলল, মাথা ঠিক নেই, কি করব নিজেই জানি না। কেউ দেখতে চাইলে থাকতে পারো, না হলে বেরিয়ে যাও। তুমি ওদেরকে নিয়ে যাও, সাথে জমির দলিলও নিয়ে যাও। ফারুক ব্যথায় কাতরাতে কাতরাতে কথাটা বলল। নিলয় তখন বলে, অফার ফিনিশড। নিলয় সিগারেট ফেলে দিয়ে একটা পেরেক হাতে তুলে নেয়। তারপর এমপির বুকের ডান পাশ বরাবর হাতুড়ি দিয়ে পেরেক পুঁতে দেয়।
ফারুক চেয়ার থেকে পেছনের দিকে পড়ে যায়। নিলয় হাতুড়ি নিয়ে এমপির প্রতিটা আঙ্গুলে ইচ্ছা মতো শক্তি দিয়ে পেটাতে থাকে। ফারুকের আর্তনাদে রুমের ভেতরে থাকা মানুষগুলো ভয়ে একদম নিশ্চুপ হয়ে যায়। কেউ কোনো কথা বলছে না। রক্ত যেন নিলয়ের সারা শরীরে ছিটকাতে শুরু করেছে। নিলয় বেসবল স্টিক নিয়ে নেয়, এমপির আর্তনাদ করে, বমি করা শুরু করে দিয়েছে সে। কাশির সাথে রক্ত বের হতে থাকে। নিলয় বেসবল স্টিক নিয়ে এমপির হাতও বরাবর রাখে, তারপর বলে, কুত্তার বাচ্চা, তুই আমার বাবার জমি নিবি? আমার মাকে তুই তুলে আনবি? তোর জমিতে তোকেই কবর দিব আমি। আমার মায়ের গায়ে হাত দিয়েছিস, আমার বাবার থেকে টাকা নিয়ে জমি কেড়ে নিয়েছিস। সব পেপারস কোথায়? দে, তোর টাকাও দিব না। জমির জন্য জোর করবি তাই না? আমাকে শান্ত ভদ্র মানুষ ভেবে ভুল করা মানুষগুলো একসময় বলে অভদ্র আমি। তোকে তো শালা খুন করলেও রাগ মিটবে না। আমাকে মারিস না। এমপি কথাটা শেষ করতেই নিলয় হাঁটুতে জোরে একটা বাড়ি দেয়। অনুহি যেন স্থির হয়ে গেছে সেখানে। নিলয় এতটা সাইকো ভয়ঙ্কর একটা মানুষ অনুহি তা কল্পনাও করেনি। নিলয়ের এমন পাগলাটের রাগ দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। একটা মানুষকে কিভাবে এতটা কষ্ট দিয়ে মারতে পারে নিলয়? নিলয় দরজা দিয়ে বের হওয়ার সময় বলে, এটা আমার কাছে খুব সহজ ব্যাপার, ছোট থেকেই এসব করে আসছি, ভয় নেই কারো। নিলয় ফারহানা আর অনুহিকে বাড়ি নিয়ে আসে। সবাই তাদেরকে দেখতে পেয়ে অনেক খুশি। নিলয়ের গায়ে রক্তের দাগ। নিলয় সোফাতে বসলো। সবাই নিলয়কে কথা শোনাতে ব্যস্ত। আশরাফ সাহেব বলল, আমার ছেলেটা তো জানোয়ার তৈরি হয়েছে। আজ ওর জন্য আমরা সবাই বিপদে পড়তে গিয়েছিলাম। কেন সে তার বন্ধুকে এখানে পাঠাবে? এখনই তাকে যেতে বলো। নিলয় শব্দ করে হাসলো। ওর হাসির দিকে সবাই তাকিয়ে আছে। নিলয় হাসি থামিয়ে বলল, স্যার, আমি এখানে থাকতে আসিনি, আমি চলে যাব। আমি যতটুকু জানি শুনেছি এমপি জোর করে টাকার পরিমাণ বাড়িয়ে আপনার থেকে জমি কেড়ে নিয়েছিল, সেজন্য এখানে আসা। আপনারা জানেন না আমি কে। আমি সবার চোখে খারাপ হলেও আমি অতটা খারাপ নই যতটা আপনারা মনে করেন। আমি হলাম একজন কমান্ডো, দেশের সবচাইতে বড় কমান্ডো অফিসার হলাম আমি। এখানে এসেছি দুটো কারণে, একটা হলো আপনাদের দেখতে, আরেকটা হলো এমপি ফারুককে মারতে। আমাদের একটা মিশন ছিল, সেটা হলো এখানে। তবে আমি কিন্তু আপনাদের ছেলের বন্ধু নই, আমি তার কেউ না। নিলয়ের থেকে সবাই এই কথা শুনে অবাক হয়। তাহলে এতদিন ওরা যে ছেলেটাকে ওদের বাড়িতে থাকতে দিয়েছে, সেই ছেলেটা কি আসলে অপরিচিত? কিন্তু আবির ছেলেটা নিলয়ের বিষয়ে এত কিছু জানলো কি করে? ডিসি সাহেব প্রশ্ন করলো, তাহলে সেদিন তুমি নিলয়ের ব্যাপারে যা বলেছ সেসব কি ছিল? সবটাই তো সত্যি ছিল, কারণ আমি নিজেই নিলয়, যাকে আপনারা 16 বছর আগে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। ফিরে এসেছি কেন সেটা তো আগেই বলে দিয়েছি। আপনারা কেন বের করে দিয়েছিলেন জানেন? আমি আরোহীকে বাজে কথা বলেছিলাম, সেই অপবাদে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু আমি নির্দোষ ছিলাম, এটা আরোহী ভালো করেই জানে। আরোহী জেনেই আমাকে মিথ্যা অপবাদ দেয়। আরোহী চুপ ছিল। সবাই চুপচাপ নিলয়ের কথা শুনতে থাকে, কেউ কোনো কথা বলছে না। নিলয় কাঁদছে, সাথে ফারহানা বেগমও কাঁদছে। নিলয় একটু শ্বাস নিয়ে আবার বলল, আমার আর আরোহীকে যে টিচার পড়াতে আসতো বাড়িতে, সেই টিচার আরোহীকে বাজে কথা বলতো। ছোট ছিলাম তো অতটা বুঝতাম না। কারেন্ট চলে যায়, পড়তে পড়তে বেশ সময় চলে যায়। আরোহী চিৎকার করে উঠে, বাড়ির সবাই দৌড়ে আসে। তখন কারেন্ট চলে আসে। আমার হাতটা সবাই আরোহীর বুকের উপর দেখে। আরোহী ভাবে আমি তার সুযোগ নিয়েছি কারেন্ট চলে যাওয়াতে। পরক্ষণেই বুঝতে পারে টিচার এসব করেছে, কিন্তু আরোহী তো অলরেডি আমার কথা বলেই দিয়েছে বাড়িতে। তারপর আপনারা সবাই অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। আমি ফিরে এসেছিলাম, কমান্ডো আমি। আমার কথাতে পুরো আর্মি ফোর্স উঠে আর বসে। এখানে আসার উদ্দেশ্য আগেই বলেছি। তবে হ্যাঁ, আমি অনুহিকে ভালোবেসে ফেলেছি। জানি সেও এখন আমাকে ভুল বুঝবে। আপনাদের আমাকে তাড়াতে হবে না, আমি নিজেই আপনাদের থেকে চলে যাচ্ছি, আর কখনোই আসবো না এখানে। মা, আমাকে মাফ করে দিও, তোমার ছেলে ভালো হলো না। নিলয় কথাগুলো বলে উঠে দাঁড়ায়। নিজের রুমে আসলো সে। ওয়াশরুমে প্রবেশ করে গোসল করে নিল। কোট স্যুট বুট পরে নিল নিলয়। কিছুক্ষণ রুমের ভেতরে থেকে সব ব্যাগ প্যাক গুছিয়ে নিয়ে বাইরে এলো। সব লাগেজ রেডি করে ড্রয়িং রুমে আসলো। সবাই বসে আছে। নিলয় তার মায়ের দিকে সোজা এসে দাঁড়ায়। তার মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ভালো থাকবেন মা, আর কখনো আপনার সাথে দেখা হবে না।
দোয়া করবেন। নিলয় অনুহির সামনে আসে, অনুহির দিকে তাকিয়েও বলে, এভাবে তোমাকে ভালোবাসবো কখনো বুঝতে পারিনি। তুমি বেশ উৎফুল্ল একটা মেয়ে, তোমাকে যে কেউ ভালোবাসতে পারবে। তবে আমাকে মাফ করে দিও, আমি তোমার ভালোবাসার যোগ্য না, সে যোগ্যতা আমার নেই। তোমাকে আমার সাথে যেতে বলবো না, খালি এইটুকু বলবো, যা করো নিজের ভালোর জন্যই করিও। বিদায়। নিলয় আর কারোর সাথে কথা বলল না। শুভ দাঁড়িয়ে আছে, মানে শুভ আর তমাল দাঁড়িয়ে আছে। নিলয় বলল, তোর বাইক করে বাস স্টপে রেখে আসিস, চিন্তা নেই, তেল ভাড়ার টাকা দিয়ে দিব, চল। এইটুকু তো করতে পারবি আমার জন্য নাকি? নিলয় বের হয়ে গেল। শুভর বাইকে যখনই উঠতে যাবে তখনই আশরাফ সাহেব বলে, বাবা যাস না আমাদের ছেড়ে, তুই একবার চলে গেছিলি বলে আমি মরতে বসেছিলাম, এবার চলে গেলে সম্পূর্ণভাবে মরে যাব, প্লিজ যাস না বাবা। নিলয়ের গা কেঁপে ওঠে। কত বছর পর তার নিজের বাবা ওকে এভাবে ডাকলো। নিলয় বাইকে উঠলো না, দৌড়ে ওর বাবার কাছে গেল। ওর বাবা নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে, কপালে চুমু দেয়। নিলয় কেঁদে ফেলে। নিলয়ের বাবা বলে, আজ থেকে তুই এখানেই থাকবি, তুই কোথাও যাবি না, তুই আমার ছেলে, কোথাও যেতে দেব না। নীলের মা এদিকে আসো না কেন? ফারহানা বেগমও নিলয়কে জড়িয়ে ধরে। সবাই খুশিতে কেঁদে ফেলেছে। নিলয় ছাদে বসে আছে, কারো উপস্থিতি টের পায়। ঘুরে তাকিয়ে দেখে অনুহি দাঁড়িয়ে আছে। নিলয় বলে, কি ব্যাপার, পেন্সিল ব্যাটারি এত রাতে ছাদে কেন? আপনাকে ছাদ থেকে ফেলে দিতে এসেছি। খেলার দরকার নেই, নিজেই পড়েছি। না না। অনুহি এসে নিলয়ের হাত ধরে। নিলয় অনুহিকে জড়িয়ে ধরে। দুজনে ছাদে বসে প্রেম করতে ব্যস্ত। সমাপ্ত। প্রিয় শ্রোতাগণ, গল্পটি এখানেই শেষ করা হলো। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।